নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি সকাল সকাল চলে আসলাম। এটা কিন্তু বৌভাতের একদিন পরের ব্লগ। বৌভাত হয়েছিল শুক্রবার, শনিবারে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে রবিবারের ব্লগ। আমরা সবাই ঠিক করেছিলাম রবিবার দিন সকালে চলে আসব, কিন্তু জামাইবাবু বলল থাক, সবাই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালে যাস। তা সেই মতোই আমরা বিকালেই বেরোবো। দেখো এটা হচ্ছে অর্চির ঘর। আমি ঘরটা ঢুকতে আমার ভালো লাগছে না, ঢুকলেই না মনটা কেমন করছে। তাহলে আমি ভাবছি আমারই এরকম হচ্ছে, তাহলে দিদির কেমন হচ্ছে। জানলা দিয়ে দেখো খাটের মধ্যে রোদ এসছে, আর ঘরটাতে পুরো ওর হাতেরই, ও তো ভীষণ হাতের কাজ করতে ভালোবাসে, মানে সারা বাড়িতে ওর হাতের কাজের জিনিস ভরা। তা যাই হোক, দিদি চা করেছিল, আমি সকালে উঠে একদম মাথাটা শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম, নিয়ে বসে বসে চা খেলাম। আর আজকে সকালের জলখাবার ছিল চিড়ে, দই, রসগোল্লা ছিল, আর হচ্ছে কলাও ছিল। তা আমি আর দই নিইনি, ঠান্ডার মধ্যে চিড়ে, একটা রসগোল্লা আর কলা দিয়ে আমি এই অর্চির খাটে বসে বসেই খেয়ে নিলাম। আর আজকে দুপুরের রান্নাবান্না হবে, ভাত হবে, চিকেন হবে, এরকমই কথা ছিল। তারপরে আবার একটু টুকটুক করে অন্য কিছু হয়ে গেল। আজকে আমরা আছি 15 জন, দাদা, বৌদি, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের শালি, আমার পুচকে দুটো ভাইপো, আর আমরা 3 জন, আমার বাবা মা, মামা মামিরা চলে গেছে, আর দিদিরা 3 জন, এখন 4 জন ছিল, এখন 3 জন হয়ে গেছে। আসলে কি বলো তো, আমরা সকাল থেকে জামাইবাবুর পেছনে 2 দিন ধরে খুব হই হল্লা করছি, মানে একটু চেষ্টা করছি। বুঝতে পারছি ওদেরও কষ্ট হচ্ছে, 24টা বছর ধরে ধরো একটা সন্তানকে একটু একটু করে বড় করা, তারপর বিয়ের পরে কিন্তু একটু সময় লাগে মানিয়ে নিতে। একটা মেয়েরও যেমন শ্বশুরবাড়িতে গিয়ে সময় লাগে, বাবা মায়ের কাছেও কিন্তু অনেকটা বেদনার হয়, কষ্টের হয়। কিন্তু যখন মেয়ে দেখে ভালো আছে, তখন হয়তো সব কষ্ট ভুলে যায়, কিন্তু সেই কষ্টটা ভুলতে তো একটু সময় লাগে। যে কারণে 2 দিন আমি, বৌদি, আমার ভাইয়ের বউ হই হল্লা করে দিদির সঙ্গে, জামাইবাবুর সঙ্গে, যাতে ওদের মনটা খারাপ না হয়, যে কারণে আজকে আমরা সকালে বেরিয়েও কিন্তু বেরোলাম না, সবাই মিলেই থাকলাম। কারণ আমরা চলে গেলেই কিন্তু বাড়িটা ফাঁকা হয়ে যাবে, দিদি জামাইবাবু তখন বুঝতে পারবে ফাঁকা বাড়িটাতে মেয়ের অনুপস্থিতি, কিন্তু আমরা আছি বলে না অতটা বুঝতে পারছে না। এবার সবাই দল বেঁধে আসলাম জামাইবাবুদের পুকুর পাড়ে। আমি তো মাঝে মাঝেই আসি, দিদি, এই দাদা, ভাই, ওরাই আসে না, ভীষণ কম হয়, অল্প দিনের ছুটিতে আসে, আর কত জায়গায় যাবে ওরা, আর আমরা তো মাঝে মাঝেই আসি। আর এই কলমি ফুলগুলো দেখো, বিশ্বাস করো আমার এখন কলমি ফুলের মানে কি বলবো, ভূত চেপেছে। মনে হচ্ছে যেন এত টাকা খরচা করে ফুলের গাছ বসায়, সেই ফুল গাছগুলো আমার সাথে বেইমানি করে, তার থেকে কলমি গাছ তুলে নিয়ে গিয়েই আমি টবে এবার বসাবো, ওই কলমি ফুল দেখেই খুশি হব। কিন্তু এগুলোও বিট্রে করবে জানো তো, যেই নিয়ে গিয়ে বাড়িতে যত্ন করব না, এরা আর ফুল দেবে না। এখানে অযত্নে কিন্তু মাঠ ভর্তি কলমি ফুল, কিন্তু যেই আমি বাড়ি নিয়ে যাব ওরা আর ফুল দেবে না। আর এরকম কচি কচি কলমি শাক বেরিয়েছে, যেহেতু বৃষ্টিতে তো পুরো ভেরি দিয়ে পুকুর দিয়ে ভরে গেছিল, যে কারণে জল যেই নেমে গেছে কচি কচি কলমি শাক বেরিয়েছে। আর এই কলমি শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে, মানে পাতাগুলো সরু সরু হয়, ডগাগুলো সরু সরু হয়। এবার আমি খানিকটা তুললাম বসে বসে, এবার না কিছু নিয়ে যাইনি, একটা প্লাস্টিক বা একটা ছুরি নিয়ে গেলে আরও খানিকটা তুলতে পারতাম। ওই হাতের মুঠোতে যতটা পেরেছি তুলেছি, মানে ওই যে বললাম একটা ব্যাগ হলে আর একটু ভালো হতো, কিন্তু ওইটুকুতে আমাদের কম পড়ে যাবে। আজকে আমরা সদস্য আছি, লোকজন সব দিদির বাপের বাড়ির, মানে পরিবারের সদস্য 15 জন, সেখানে কম পড়ে যাবে। ওই দেখো সব দলবল নাইটি পরা আছে বলে ওদের কাছে গিয়ে আর তুললাম না। দেখো এটা হচ্ছে দিদিদের পুকুর, আর দিদিদের যে ধানের জমি, বর্ষাকালে যখন জল উঠেছিল তখন দিদিদের আশেপাশে অনেক ভেরি আছে, পুকুর দিয়ে ভেরি দিয়ে জলে একাকার হয়ে গেছিলো। আর এটা কিন্তু দিদিদের ধানের জমি, এই অঘ্রাণ মাসে কিন্তু দিদিদের এই জমিতে ধান হতো, কিন্তু এবার জল উঠে রয়েছে, দেখো এখনও কিন্তু জল বেরোয়নি। এই জলে কত মাছ আছে জানো, এই যে ভেরির জল টল এসে সব এই কিন্তু মানে মাঠের মধ্যে খেতে আর কি, যেখানে ধান টান হয় সেই খেতে মাছ আটকে গেছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম, অনেক ধরনের মাছ ছিল।
এরপর দেখো এর বিয়ের মধ্যে তো আর তেমন বাজার ঘাট কিছু করা হয়নি, ওই বউ ভাতের দিন শুক্তো করা হয়েছিল, তার জন্য 4খানা উচ্ছে বেশি ছিল, সেই 4টে উচ্ছে আলু দিয়ে ভাজলাম, যদি ওইটুকুনি কারোর পাতেই পড়ার মতো না। আবার একটু ডাল সেদ্ধ করছি বাচ্চাদের জন্যে। আর ওই কলমি শাকটায় পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে একটু ভাজা করলাম, মানে কলমি শাকটা এত টেস্টি হয় না, ওটা আর একটু বেশি হলে ভালো হতো। তা যাই হোক, ওই যে মাঠে থেকে তুলে এনে ভাজলাম, ওটাই আনন্দ, সবার পাতে পাতে অল্প অল্প করে এক জায়গায় বসে আনন্দ করে খাওয়া। আর এই দেখো দিদিদের সেই বিলাতি ধনেপাতা, এই ধনেপাতাই কিন্তু আমার ফ্ল্যাটেও রয়েছে, টবে লাগিয়েছি, বড় বড় হয়ে গেছে। আর এই সেই কচু, এত মানে খেতে ভালো হয় না, কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, দিদির যা আমাকে কেটে দিয়েছে, কেটে একটা প্লাস্টিকে আমি ভরে রেখেছি। আর এখন দিদির যা ডগাগুলোও কেটে দিচ্ছে। আমি বলছি ডগা খাওয়া যায়? বলছে হ্যাঁ, ওলের ডাঁটা যেমন সর্ষে বাটা দিয়ে খেতে হয়, দিদির যা বলে দিল তুমি এইভাবে খেও, একটু ওনাকে গলা ধরে না। আমি বললাম দিদি তাহলে তুমি ডগাগুলোও কেটে দাও, কোনো দিন খাইনি, বলছে খাও ভালো লাগবে, দেখবে গলা ধরে না তো। আর কি কি প্রাপ্তি হলো দেখো, এই যে কচুর লতিগুলো আমার মা তুলে এনেছিল, দিদিদেরই যে কচু গাছ আছে সেখান থেকে। চাল কুমড়োটা দিদি যা দিল, বড় দিচ্ছিল, আমি বলছি না চাল কুমড়ো এমনিও খুব একটা ভালো খাই না, ছোট দেখে দাও। তারপরে হচ্ছে দিদির যা আবার চাল কুমড়ো শাকও দিল, কচি কচি ডগা দেখে শাক দিল। আর হচ্ছে দিদির আর এক যা কচুর মুখি এনেছিল, গাঠি কচু, সেটা তো ভিডিও করা হয়নি, ভুলে গেছে, আমার জন্য এনেছিল। এবার আমি আর কচুটা আনিনি, জানো তো অনেকটা হয়ে যাবে, কত খাবো, এমনিতেই ভাত খাওয়া ছেড়ে গেছে আমাদের। আর যেটা হচ্ছে সব থেকে আমার পছন্দের জিনিস হচ্ছে এই যে মানকচুর জড়ানো পাতা। তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, কোনো দিন সুযোগ পেলে এই জিনিসটা খেয়ে দেখবে, অসাধারণ লাগে, সত্যি অসাধারণ লাগে। মানে মানকচুর জড়ানো পাতাটাকে না খুলে খুলে ওর যে শিরা শিরা আছে সেখান থেকে খুলে এনে বাটতে হয় লঙ্কা দিয়ে, তারপর তেলে ভাজতে হয়, দারুণ লাগে। এরপর দেখো চিকেন রান্না হয়ে গেছে, চিকেনটা আমার বৌদি করলো, আর আমি করেছিলাম ডাল সেদ্ধ, কলমি শাক, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর আগের যে আইবুড়ো ভাতের দিন জলপাইয়ের আচার করেছিলাম, অনেকটা হয়েছিল, সেই জলপাইয়ের আচারও অনেক আছে এখনও, সেই আচারটাও আমরা খেয়েছিলাম। আর আজকে স্পেশাল হচ্ছে কলা পাতায় খাচ্ছি সবাই, জামাইবাবু অনেক কলা পাতা কেটে এনে দিয়েছিল, সবাই কলা পাতায় খাচ্ছি। আর অর্চির বিয়ের দিন তো আমরা খাওয়া দাওয়া করেছি বিয়ে শেষে রাত 2টোয়, তখন না আমি আর কোনো খাওয়া দাওয়ার ছবি তুলিনি। আজকে তোমাদের দেখিয়ে দিই কী কী মেনু ছিল। মেনু ছিল ভেটকি মাছের বাটার ফ্রাই, নানপুরি, চানা পনির, তারপর সাদা ভাত, চিপস, তারপর মুড়িঘণ্ট ডাল, কাতলা ভাপা, স্যালাড, ফ্রাইড রাইস, মাটন কষা, তারপর তো চাটনি পাঁপড়, 2 রকম মিষ্টি, স্টলে আইসক্রিম, এগুলো কমন থাকেই। আসলে মেয়েটার ছবি রয়েছে তো ওই জন্য আমরা 3 দিন ধরে এই টেবিলের উপরে মেনু কার্ডটা সাজিয়েই রেখেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। চিকেনটা বৌদি বানিয়েছিল, দিদি আমাকেই বানাতে বলেছিল। আমি বলছি দেখ চিকেন না আমি ভালো পারি না, মাটন আমার হাতে ভালো হয়, সত্যি কথা বলছি, কিন্তু চিকেন না আমার হাতে ভালো হয় না, আর আমার খেতেও ভালো লাগে না। কিন্তু বৌদি দারুণ বানিয়েছিল, মানে ঝোলটা অল্প ছিল তো ভালো হয়েছিল। ভাইয়ের বউ সব কেটে কুটে দিয়েছিল আর বৌদি রান্না করেছিল। এরপর আমরা বলছি না 2 দিন ধরে জামাইবাবুর পেছনে পড়ে আছি। প্রথমে সকাল থেকে হলো আমাদের আন্দামান ঘোরাতে হবে, মেয়ে বিয়ে দিয়ে উঠলে শালি আর শালা বউদের আন্দামান ঘোরাতে হয়, এটা নিয়ম। তারপরে এই নিয়ে খানিক চললো। আর এই যে পনির, বিয়ের দিনের পনির আনা হয়েছিল তো অনেক, এবার এতটা পনির আর কি এক্সট্রা ছিল, তার দিয়ে গেছিলো দিদি, সেটা ফ্রিজে রেখেছিল। এবার আগের দিন পনিরের কথা আমরা ভুলে গেছিলাম, আগের দিন রান্না করলে কিন্তু হয়ে যেত, আমরা 15 জন লোক ছিলাম, খাওয়া হয়ে যেত, কিন্তু ভুলে গেছিলাম। ওই দিদি বললো সবাই একটু একটু নিয়ে যা, তা দিদির জন্য বেশি করে রেখে আসলাম, আর আমরা সবাই অল্প অল্প করে নিয়ে আসলাম। আর এই যে মাছ ভাজা ছিল, তা আমরা সবাই মিলে 4-5 টুকরো করে নিয়ে আসলাম। আমি 4 পিস নিলাম, কারণ ছেলের 2 পিস, আমার 2 পিস, ওর বাবা তো মাছ খাওয়া বন্ধই করে দিয়েছে। তা যাই হোক, মাছ সবাই আর কি আমরাও ভাগযোগ করে নিলাম। নিয়ে এবার জামাইবাবু বলছে সর্ষের তেল বেঁচেছে, তোদের পার হেড করে সবাইকে 50 গ্রাম করে দেবো আর কি। এই নিয়ে খানিক মজা চললো। সত্যি কথা বলতে আমরা ছিলাম বলে দিদি জামাইবাবু
বুঝতে পারছিল না। আমরা জানি আমরা চলে আসলেই ওদের কষ্টটা হবে, বুঝতে পারবে মেয়েটা মানে সবে তো গেছে, আমরা রয়েছি বলে বিয়ের পর থেকে বুঝতে পারছে না। তা যাই হোক, এইভাবেই কটা দিন দেখো আনন্দে কেটে গেল। এরপর যখন আমরা গাড়িতে জিনিস ভরছিলাম, আমাদের ডিকিতে তো এক ফোঁটা জায়গা ছিল না, কারণ কম্বল বালিশ এগুলোও তো আমি এক্সট্রা কিছু এনেছিলাম। তারপর বিয়ে বাড়িতে পরবো বলে সেই সব জামা কাপড় ছিল, আবার এখন এই যে শাক পাতালি এইসবও হলো। আর দাদার গাড়িতেও এক ফোঁটা জায়গা ছিল না, কারণ ওদেরও বিয়ে বাড়ির জিনিসপত্র কতগুলো লাগেজ। তার মধ্যে জামাইবাবু আবার খানিকটা 3-4 কিলো মতন আলু আমার লাস্টের ডিকিতে ঠেসে দিল। দাদাদের বলেছিল, দাদারা আর নেয়নি, জায়গা ছিল না বলে লাস্টে আমার ডিকিতেই দিয়ে দিল, কারণ অনেকটা আলু বেঁচে ছিল, বললো যে গাছ বেরিয়ে যাবে। তারপর দাদারা বেরিয়ে গেল 4:30 নাগাদ, আমরা তার 10 মিনিট পরেই বেরোলাম। যাওয়ার সময় একটা আনন্দ করতে করতে গেছিলাম, জানো তো, বিয়ে জিনিসটা মনে হয় হবে হবে পুজোর মতন, ওটাই আনন্দ, হয়ে গেলেই যেন মন খারাপ হয়। তোমাদের একটা জিনিস দেখায়, এটা 2004 সালের আমার দাদার বিয়ের সময় উঠছি আমার কোলে, কতটুকু বলো, মানে এই যে বিয়ে যখন দেখতে আসবে মাসিমণি আমি কোন শাড়ি পরবো, মা কোন শাড়ি পরবে, তারপরে যখন বিয়ে ঠিক হয়ে গেল ব্রাইডাল মেকআপ কোনটা হবে, আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতো, মাসিমণি কোন মেহেন্দিটা করব ছবি পাঠাবো, মাসিমণি কুলো কোনটা কালার করব, পিড়িটা কেমন কালার করব, কোন আলপনা দেব, মানে সব কিছুতে জানো তো আমি হয়তো 2-1 সময় ওর উপরে ছেড়ে দিতাম যে তোর পছন্দ মতন কর না, না তুমি বলো না কোনটা করব। তা আজকে যখন সত্যি বাড়ি ফিরে যাচ্ছে আমার মনটা খুব খারাপ লাগছে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, কিন্তু আবার এটা ভেবেও ভালো লাগছে, দেখো ওরও তো একটা নতুন সংসার হলো, এবার নিজের মতন করে গুছিয়ে সংসারটা করবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।